হ্যালো সবাইকে। আজকে তোমাদের আমি যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি তার নাম হচ্ছে ভেক্টর। তো চলো, ভেক্টর কি জিনিস জানা যায়। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথম চ্যাপ্টারে পড়লাম অনেক কিছু ভৌত রাশি সম্বন্ধে, ঠিক আছে। সেই সব ভৌত রাশিকে আমরা পরিবেশে যেসব ভৌত রাশি দেখি বা লক্ষ্য করি বা যেসব ভৌত রাশিকে আমরা ব্যবহার করি সচরাচর, ঠিক আছে, সেই সব ভৌত রাশিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। কি কি লিখছি দেখে নাও। একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। তো আমি প্রথম থেকে বলছি যখন সবকিছুই বলবো, ঠিক আছে। তো চলো, টেনশন নেওয়ার কোনো নেই। আমরা প্রথম চ্যাপ্টারে যেসব রাশি পড়েছি সেই সব রাশিকে আমরা এই চ্যাপ্টারে এসে কি জানলাম, দুটো ভাগে ভাগ করা যায়। কি কি না, স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কোনগুলো স্যার? স্কেলার রাশি কি? যেসব রাশি শুধুমাত্র মান আছে, দিক নেই। মান আছে, দিক নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। মান আর দিক মানে বোঝো তো? মান মানে একটা তার ভ্যালু থাকবে, ধরো 5 10, মানে যাই নাম্বার একটা থাকবে। আর দিক মানে বোঝাবে, দিক মানে তার সাইডে একটা, আমি শেখাবো একটু পরে, আই ক্যাপ বা জে ক্যাপ বা কে ক্যাপ এরকম থাকবে। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো তোমরা এখন বুঝতে পারবে না, আমি যখন বলবো তখন বুঝতে পারবে, ঠিক আছে। এরকম একটা সাইডে ওই পরিভাষায়, ভৌত বিজ্ঞানের পরিভাষায় তার দিক বোঝানো থাকবে, ঠিক আছে। ধরো তোমাকে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ফাইভ ফাইভ আই ক্যাপ পূর্ব দিকে, পূর্ব দিকে বললাম। তো আমি পূর্ব দিকে না লিখে পদার্থবিদ্যার ভাষায় আই ক্যাপ লিখে দেবো, বা জে ক্যাপ লিখবো, বা কে ক্যাপ লিখবো। তোমার দিক অনুসারে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তুমি সে আই জে ক্যাপ ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো চলো, বোঝা গেল। তো স্কেলারের কি হবে লিখছি, তোমরা লিখে নিবে। শুধুমাত্র মান আছে, দিক নেই। কি নেই? শুধুমাত্র মান আছে, দিক নেই। এটা মান আছে, দিকও আছে, এই দুটো মিলিয়ে ভেক্টর, ঠিক আছে। এই চ্যাপ্টারে আমরা মেনলি স্কেলার রাশি সম্বন্ধে পড়বো না। স্কেলার রাশি সম্বন্ধে জাস্ট একটু আইডিয়া দিলাম। তো আমরা মেনলি পড়বো, চ্যাপ্টারের নাম শুনে বোঝা যাচ্ছে ভেক্টর। তো আমরা পড়বো ভেক্টর সম্বন্ধে, পুরো ডিটেলসে পড়বো ভেক্টর সম্বন্ধে, ঠিক আছে। তো চলো, আচ্ছা যদি বলা হয় তোমাদেরকে এই দুটোর মধ্যে পার্থক্য করতে, কি করবে? তুমি 1 নম্বর পার্থক্য এটা দিলে, শুধু মান আছে, স্কেলার রাশির মান আছে, দিক নেই। ভেক্টর রাশির মানও আছে, দিকও আছে। 2 নম্বর পার্থক্য কি হবে লিখছি, হ্যাঁ। হলো, লিখে নিয়েছি, দেখো। একটা পার্থক্য দেবে, শুধুমাত্র মান আছে, দিক নেই। মানও আছে, দিকও আছে। 2 নম্বর কি দেবে? স্কেলার রাশি যোগ বিয়োগ সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে নিয়ম মেনে চলে। আর ভেক্টর কি হবে? সাধারণ বীজগণিতিক নিয়ম মেনে চলে না। কি বললাম বুঝতে পারলে? 2 নম্বর পার্থক্য দিত আগে, এখন তোমাদের সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, আশা করি দেবে না। জাস্ট কনসেপ্ট জেনে রাখো, ঠিক আছে। মুছে দিচ্ছি। মান প্লাস দিক সমান ভেক্টর, ঠিক আছে। মানও আছে, দিকও আছে, তাকে বলা হয় ভেক্টর। যেমন উদাহরণ দিয়ে বলি, উদাহরণ দিয়ে কি বলবো? উদাহরণ দিয়ে বলছি, সারা সারা পূর্ব দিকে
5 মিটার গেল। কি হলো? সারা পূর্ব দিকে 5 মিটার গেল। তো আমি তোমাকে বললাম কি মানও থাকবে দিকও থাকবে, মানও আছে কোন দিকে? পূর্ব দিকে। এই দুটো আছে, ঠিক আছে, তার মানে এটা একটা ভেক্টর। কি বললাম? মানও আছে দিকও আছে, তার মানে এটা একটা ভেক্টর, ঠিক আছে। তো চলো দেখে নাও, দেখে নাও, একটু দেখে নাও, হয়েছে? তো একটু হাসো, হয়েছে? মুছছি, হ্যাঁ? এবারে দেখবো ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়। কিভাবে প্রকাশ করা হয়? ধরি দুটো পয়েন্ট, বিন্দু এ এবং বি, দুটি বিন্দু আঁকলাম, ঠিক আছে। ভেক্টরকে কি দিয়ে প্রকাশ করব? সবসময় মনে রাখবে তীর চিহ্ন দ্বারা। তীর চিহ্ন কি স্যার? এখানে বসিয়ে দিবে। কি হলো? এটা একটা ভেক্টর বোঝাচ্ছে। এটাকে আমি কি লিখবো? ভেক্টর লেখা একরকম, এ বি মাথায় তীর চিহ্ন, মানে বোঝাচ্ছে কি এই এটা দেখি এটাই লেখা, এটা দেখে আমি এটা লিখলাম। তো তোমাকে তো সবসময় ছবি দেবে না, তোমাকে দিয়ে দেবে এরকম, ঠিক আছে, এ বি মাথায় একটা ভেক্টর চিহ্ন দিয়ে দেবে। তো তুমি কি বুঝবে ভেক্টরটার দিক কোন দিকে? এ থেকে বি এর দিকে। আবার যদি বলা হতো, এটা মুছে দিচ্ছি, আবার যদি বলা হতো এদিকে যদি দিত, তো তুমি কি লিখতে? বি থেকে এ এর দিকে। হলো? হলো? বা তুমি এটাকে কি লিখবে? মাইনাস এ বি ভেক্টর না? এটাকে আমি এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। দেখে নাও একটু ভালো করে, মাইনাস দিয়ে দিয়েছি খালি সামনে, আর কিছু করিনি বাবু। দেখে নাও, খুবই সহজ জিনিস। এভাবে প্রকাশ করব ভেক্টরকে। দেখে নাও বাবু, দেখে নাও। হলো? দেখে নিয়েছো? এখানে এ হলো ইনিশিয়াল পয়েন্ট এবং বি হলো ফাইনাল পয়েন্ট। এখানে এ হলো ইনিশিয়াল পয়েন্ট, এখানে বি হলো ফাইনাল পয়েন্ট প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? যখন আমি এটা লিখছি, বি হবে ইনিশিয়াল পয়েন্ট, এ হবে ফাইনাল পয়েন্ট। ওকে, বুঝতে পারলে তো? তো চলো এবারে আসবো স্যার, কেন? তোমাদের মনে নিশ্চয়ই কোশ্চেন আসতে পারে, কেন তীর চিহ্ন ব্যবহার করা হয়? অবশ্যই কোশ্চেন আসবে, আর আমি উত্তর দেওয়ার জন্য আছি। তো কেন তীর চিহ্ন ব্যবহার করা হয়? এখানে যে আমি এই তীর চিহ্নটা ব্যবহার করলাম, এটা কেন দিলাম? নাও তো দিতে পারতাম, ভেক্টর মানে এরকমই বোঝাতো। দেখো, ধরো তোমাকে এটা আমি আমি একটা উদাহরণ দিচ্ছি। এটা দিলাম এ বি 5 সেমি, ভেক্টরের ডিরেকশন দিলাম এদিকে, ঠিক আছে। আবার এটা দিলাম এ বি, ভেক্টরের ডিরেকশন দিলাম এদিকে, দৈর্ঘ্য কত দিলাম? 5 সেমি। তো এই দুটোর দৈর্ঘ্য একই বাবু। দেখো, দৈর্ঘ্য একই লিখতে পারি, এ বি সমান এ বি, দৈর্ঘ্য যদি লিখি দৈর্ঘ্য, কিন্তু যদি ভেক্টর ভেক্টর ফর্মে লিখলে, কি দাঁড়াবে? দেখো, দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান হলে কিন্তু ভেক্টর সমান হবে না বাবু। দৈর্ঘ্য সমান হলে ভেক্টর সমান হবে না, ডিরেকশনও সমান হতে হবে, ঠিক আছে। তো দেখো আমি এটাকে কি লিখবো? এ বি ভেক্টর নট ইকুয়ালস টু বি এ ভেক্টর। হলো? এ বি ভেক্টর বি এ ভেক্টরের সঙ্গে ইকুয়াল না। তো কেন বলছি ইকুয়াল না? তো আমার এ থেকে বি এর দৈর্ঘ্য তো একই। তুমি বলবে স্যার দৈর্ঘ্য তো একই, ভেক্টর কেন আলাদা? আসলে এ থেকে বি এর দিকে ভেক্টর, এটা এ থেকে বি এর দিকে, এটা আছে বি থেকে এ এর দিকে। তো সেই জন্য বলছি এ বি ভেক্টর ইকুয়াল নট ইকুয়ালস টু বি এ ভেক্টর, ঠিক আছে। হলো?
তো চলো দেখে নাও বাবু, দেখে নাও, দেখে নিয়েছো বাবু? তো চলো মুছছি। হ্যাঁ, তো এরপরে জানবো কি, এরপরে জানবো ভেক্টরের মান বা ম্যাগনিটিউড। ওকে, মান বা ম্যাগনিটিউড, বা এটাকে বলা হয় মডিউলাস ফর্ম। মডিউলাস ফর্ম, তো চলো এই জিনিসটা কি না স্যার, ম্যাগনিটিউড জিনিসটা কি? স্যার ম্যাগনেটিউড জিনিসটা তো শোনা শোনা লাগছে, ম্যাগনেট মানে চুম্বক, চুম্বক শুনেছি ছোটবেলায়। না স্যার, চুম্বক না, এটা সম্পূর্ণ কনসেপ্ট আলাদা, ওই কনসেপ্ট আলাদা, ওই কনসেপ্ট আলাদা। এটা ম্যাগনিটিউড, ঠিক আছে, মানে মান। দেখো আমি কি লিখবো, একটা ভেক্টর প্রকাশ করছি, ভি ভেক্টর সমান 5 মিটার পূর্ব দিকে। এটাতে আমি দিকও নির্দেশ করছি, মানও নির্দেশ করছি। কি বলেছি, ম্যাগনিটিউড জানবো, ম্যাগনিটিউড মানে হচ্ছে শুধুমাত্র মানটা, ম্যাগনিটিউড বা মান সমান 5 মিটার। তোমাকে যাই দিক, তোমাকে বলে 10 মিটার উত্তর দিকে, তুমি তোমাকে যদি বলা হয় বাবু ম্যাগনিটিউড কত, তুমি বলে 10 মিটার। তোমাকে বলা হয় 5 মিটার দক্ষিণ দিকে, তোমাকে যদি বলা হয় মান কত, ওই ভেক্টর, তোমাকে যদি বলা হয় একটা ভেক্টর দিয়েছে, ধরো বলছে ভেক্টর মানে কি মানও দিক থাকবে, তাই জন্য আমি বলছি কি 10 মিটার দক্ষিণ দিকে, মানও আছে দিকও আছে, বুঝছে? তো তোমাকে এখানে জিজ্ঞেস করলো বাবু, তোমাকে আমি ভেক্টর দিলাম 10 মিটার দক্ষিণ দিকে, তুমি বলো আমাকে ম্যাগনিটিউড কত বা মান কত। তুমি কি বলবে, ডিরেকশনটাকে ধরবে না, কি ধরবে, ম্যাগনিটিউডটা ধরবে, শুধুমাত্র মান মানে 10 মিটারটাকে ধরবে। এখানে যেরকম 5 মিটারকে ধরেছি। হ্যালো, খুবই সহজ জিনিস বাবু, দেখে নাও একটু। ভেক্টরের মান বা ম্যাগনিটিউড, ভেক্টরের মান বা ম্যাগনিটিউড, 5 মিটার ধরলাম এটাকে, দেখে নিয়েছো? এরপরে স্টেপে যাচ্ছি। তো আমরা এটাকে কিভাবে প্রকাশ করব, আমাকে তো এইটা ভেক্টর আমার, এটাকে প্রকাশ করা হয় মডিউলাসের মাধ্যমে, মডিউলাসের ভেতর সমান এটা 5 মিটার। একটু আগে বললাম না, দেখো আমি বোঝাচ্ছি। এটা যদি মুছে দিতাম তাহলে আমাকে এখানে হলো পূর্ব দিক লিখতে হতো, হলো? যদি আমি এটা দুটো দাগ দিয়ে দিই, মডিউলাস দিয়ে দিই, পূর্ব দিক মুছে দিব। বুঝতে পারলে কনসেপ্ট? বুঝতে পারলে কনসেপ্ট? হ্যালো, একে প্রকাশ করা হয় মডিউলাসের মাধ্যমে। এই দুটো দাগ হচ্ছে, এই দুটো দাগের মধ্যে রাখলে ভেক্টরটাকে এর মানকেই বোঝায়। মানকেই বোঝায়। ফর এক্সাম্পল, ধরো লেন্থ দিয়েছে, লেন্থ দিয়েছে, এল ভেক্টর দিয়েছে, পাঁচ মিটার। মান কি করে পাবো বললাম, ধরে নাও তুমি এই পয়েন্টে আছো, ঠিক আছে, তুমি এই পয়েন্টে আছো, এই পয়েন্ট থেকে বললো ওইদিকে রাস্তার দৈর্ঘ্য এল ধরলাম 5 মিটার, কোন দিকে বললো, পূর্ব দিকে, পূর্ব দিকে, ঠিক আছে, 5 মিটার পূর্ব দিকে, ঠিক আছে, 5 মিটার পূর্ব দিকে। তো আমি এখন জানতে চাইছি বাবু ম্যাগনিটিউড কত। তুমি কি বলবে, চট করে চট করে বসাবে, দুদিকে মড বসিয়ে দিবে, মড বসিয়ে দেওয়া মানে বুঝে নিবে এটা ম্যাগনিটিউড 5 মিটার, অনলি 5 মিটার। বুঝতে পারলে, ম্যাগনিটিউড বসিয়ে দিলাম, হলো বাবু? বুঝতে পারলে? খুবই সোজা জিনিস, একটুখানি দেখে নাও। আবার বলছি বাবু, দেখো, হ্যাঁ, এটা ভেক্টর দিয়েছে তোমাকে 5 মিটার পূর্ব দিকে, মানও আছে দিকও আছে, মান দিক আছে। তো আমি জানতে চাইছি ম্যাগনিটিউড, শুধুমাত্র মান, ডিরেকশন না, শুধুমাত্র মান জানতে চাও মানে তুমি কি করবে, ওই ভেক্টরটাকে এরকম মড টেনে দিবে,
কি বললাম, ওই ভেক্টরটাকে মড টেনে দিবে, মড দুটো দাগের মধ্যে ঢুকিয়ে দিবে। ঠিক আছে, তো কি হলো, এটা 5 মিটার। শুধুমাত্র মানটা জানতে চাইলো। হলো 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 তো এবারে আছি স্যার, আপনি যে বলছেন সাধারণ মানুষদের মতো আমরা বলছি পূর্ব দিকে পশ্চিম দিকে, ঠিক আছে, তো পূর্ব দিকে পশ্চিম দিকে বলছি। এবারে আমি বলবো ফিজিক্সের ভাষায় মানে পদার্থবিদ্যার ভাষায় দিক কিভাবে নির্দেশ করা হয়। ঠিক আছে, দেখে নাও, আমি বলছি এক্ষুনি। চলো, দিক কিভাবে হয়। এটা গ্রাফ আঁকছি, হ্যাঁ, থ্রিডি গ্রাফ। তোমরা আপাতত 2D ঠিক শিখেছো, তো আমি 3D গ্রাফটা আঁকছি। ঠিক আছে, তো চলো বোঝাচ্ছি। বাবু দেখো, যদি এক্স অক্ষের দিকে হয় কোনো একটা ভেক্টরের ডিরেকশন, যদি এক্স অক্ষের দিকে হয় তাহলে আই ক্যাপ সবসময় ব্যবহার করবে। কি ব্যবহার করবে? আই ক্যাপ। কি ব্যবহার করবে? আই ক্যাপ। আর যদি কোনো ভেক্টরের ডিরেকশন বা দিক ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে সবসময় জে ক্যাপ ব্যবহার করবে। কি ব্যবহার করবে? জে ক্যাপ। আবার যদি কোনো একটা ভেক্টরের ডিরেকশন বা দিক জেড ক্যাপ বরাবর, জেড বরাবর হয়, সরি জেড বরাবর হয়, তাহলে সবসময় ব্যবহার করবে কে ক্যাপ। ওকে, হলো? তো আমি বলছি পূর্ব দিকে, আমি বলছি দেখো, এবারে বলবো দেখো 5 মিটার তুমি এক্স অক্ষ বরাবর যাও। আমি ধরো এদিকে দাঁড়িয়েছি, তো তোমাকে বললাম 5 মিটার তুমি এক্স অক্ষ বরাবর যাও, বা 5 মিটার ওয়াই অক্ষ বরাবর যাও। ঠিক আছে, 5 মিটার ওয়াই অক্ষ বরাবর যাও বা 5 মিটার এক্স অক্ষ বরাবর যাও। ঠিক আছে, 5 মিটার যখন তোমাকে বলবে এক্স অক্ষ বরাবর যেতে, তুমি কি বসাবে? ধরে দেখে নিচ্ছি, 5 মিটার এক্স এক্সিস বরাবর যাও। তুমি তো ফিজিক্স পড়লে, তুমি তো ফিজিক্স পড়েছো, তো তুমি কি লিখবে চট করে? 5 মিটার আই ক্যাপ। হলো, 5 মিটার আই ক্যাপ মানে বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর 5 মিটার গেছো। আমি যদি বলা ওয়াই অক্ষ বরাবর যাও, জানো তো এক্স অক্ষ ওয়াই অক্ষ শিখেছো তো। আবার যদি বলা ওয়াই অক্ষ বরাবর যাও, 5 জে ক্যাপ। আবার যদি বলা জেড অক্ষ বরাবর যাও, 5 কে ক্যাপ। হয়েছে, দেখে নাও। আবারও বলছি, এক্স অক্ষ বরাবর গেলে, এক্স অক্ষ বরাবর গেলে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর গেলে জে ক্যাপ। আবার যদি জেড অক্ষ বরাবর যাই, জেড অক্ষ বরাবর যাই তখন কি হবে? কে ক্যাপ। তোমাকে বলছি একটা ঘরের দেওয়ালের মানে যে কোণ থাকে, আমাদের ধরো একটা রুমে 4টা কোণ থাকে, তো 1 2 3 4 4টা করে কোণ থাকে। একটাই পার্টিকুলার কোণ দেখো, উপর দিকে যে দাগটা গেছে সেটা ওয়াই অক্ষ, ডান দিকে যেটা গেছে এক্স অক্ষ ধরবে, আর এদিকে যেটা গেছে সেটাকে ধরবে জেড অক্ষ। তাহলে 3টা অক্ষ 3D ডায়াগ্রাম তুমি বুঝতে পারবে। ঠিক আছে, দেখে নাও বাবু একটু। ম্যাগনিটিউড শিখলাম, শুধুমাত্র মান। তো আমি কিছু শর্ট ট্রিক্স বলছি যাতে তোমরা এক নজরে মনে রাখবে। ধরে নাও এবি ভেক্টর, মান প্লাস দিক থাকবেই। আবার যেটা এক্ষুনি বললাম এবি ভেক্টর মড চিহ্নের মধ্যে আছে। কি বললাম বাবু? শুধুমাত্র মান হবে না, মানই। ঠিক আছে, তো এখানে এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং বি হচ্ছে ফাইনাল পয়েন্ট। ওকে, এতক্ষণ যা শিখলাম আমি একটা ছোট করে করে দিচ্ছি। হয়েছে, দেখে নাও বাবু, খুবই শর্ট করে করে দিলাম। এতক্ষণ যা পড়লাম
এত ডিটেলসে জানতে হবে না বাবু, ঠিক আছে? এগুলো পরীক্ষায় পড়বেও না, তোমাদের জানার জন্য আমি বলছি, এই জন্য চটচট করে বলছি। তো দেখে নাও, খুবই ছোট করে বলে দিচ্ছি, দেখে নিবে তোমরা। তো চলো, ভেক্টর সম্বন্ধে কিছুগুলো তথ্য দেওয়ার আছে, তো চলো দেখা শুরু করছি। প্রথমে পয়েন্টে আসবো, 1 নম্বর পয়েন্ট, অনেকগুলো আছে, ঠিক আছে? প্রায় 9টা আছে, 8 থেকে 9টা আছে। তো দেখে নাও, প্রথমে আছে প্রয়োগ বিন্দু। প্রয়োগ বিন্দু কি জিনিস? যে বিন্দু বরাবর বা যে বিন্দু থেকে যে বিন্দু বরাবর কোন একটা ভেক্টর ক্রিয়াশীল হয়, তখন তাকে বলা হয় প্রয়োগ বিন্দু। লিখে নেবে বা বইতে সংজ্ঞা আছে দেখে নেবে, আমি খালি বোঝানোর চেষ্টা করছি। প্রয়োগ বিন্দুকে যে বিন্দু বরাবর কোন একটি ভেক্টর ক্রিয়াশীল হয়, তখন তাকে বলা হয় প্রয়োগ বিন্দু। যে বিন্দু বরাবর কোন একটি ভেক্টর ক্রিয়াশীল হয় তাকে বলা হয় প্রয়োগ বিন্দু। লিখে নাও, যে বিন্দু বরাবর কোন একটি ভেক্টর ক্রিয়াশীল হয় তাকে বলা হয়, এক কথায় বলবে, যে বিন্দু বরাবর কোন ভেক্টর ক্রিয়াশীল হয় তাকে বলা হয় প্রয়োগ বিন্দু। প্রয়োগ বিন্দু কি উদাহরণ দেব? ধরো এখানে ও, ও আমার প্রয়োগ বিন্দু, এখানে এ আছে, ওটা হচ্ছে আমার, এটা পি ধরে নিচ্ছি, ঠিক আছে? পি ধরে নিচ্ছি, ও থেকে এ আমার প্রয়োগ বিন্দু। যেমন উদাহরণ দিচ্ছি, তুমি যখন বাড়িতে দরজা খোলো, দরজা যে হ্যান্ডেলে ধরে তো ঠেল দাও, ঠিক আছে? বা হ্যান্ডেলে ধরে তুমি যখন বাড়িতে কোনো দরজা খোলো, তখন তোমার দরজার হ্যান্ডেলে ধরে তুমি ঠেলো, ঠিক আছে? ওটাই হচ্ছে প্রয়োগ বিন্দু। তুমি যদি কবজার দিকে ধরতে তাহলে বল বেশি প্রয়োগ করতে হতো, কিন্তু যখন তুমি ওই হাতলে ধরে ঘোরাচ্ছ, তখন খুব সহজেই দরজাটা খুলে যাচ্ছে, কিংবা লাগাতে যদি চাইছো লেগে যাচ্ছে। তাহলে ভেক্টরের প্রয়োগ বিন্দু কোথায় হচ্ছে? দরজার হ্যান্ডেলে। তুমি হ্যান্ডেলটাকে ও ধরো, এখানে দরজার হ্যান্ডেল, ঠিক আছে? এদিকে একটা দরজা এঁকে দিচ্ছি, দেখো, এটা তোমার এখানে লাগানো আছে, এটা তোমার ঘরের দেওয়াল, এটা তোমার দরজা, এটা শিকল, ঠিক আছে? তুমি এটা কবজা, এই জায়গাটাকে কবজা বলে। তুমি যদি এইখানে ধরে ঠেলো, তাহলে বল বেশি প্রয়োগ করতে হবে, ভেক্টর কম ক্রিয়াশীল হবে, ঠিক আছে? আর যদি তুমি এইখানে ধরে টানো বা ঠেলো, মানে এই দরজা শিকলে, তো কি হবে? এটাই তোমার হবে ভেক্টরের প্রয়োগ বিন্দু। কি বললাম? এটাই হবে তোমাদের ভেক্টরের প্রয়োগ বিন্দু। তো চলো দেখে নাও, মুছছি, এবারে আসবো প্রয়োগ রেখা। প্রয়োগ রেখা কি? যে রেখা বরাবর বা যে সরল রেখা বরাবর কোন একটি ভেক্টরের অভিমুখ কাজ করে, তখন তাকে বলা হয় প্রয়োগ রেখা। কি বললাম? যে সরল রেখা বরাবর কোন একটি ভেক্টরের অভিমুখ কাজ করে, তখন তাকে বলা হয় প্রয়োগ রেখা। প্রয়োগ রেখা কি জিনিস? ধরে নাও এখানে ও যাচ্ছে, এ বি, এ থেকে বি এর দিকে একটা ভেক্টর কাজ করছে, তার প্রয়োগ রেখা হবে ও। একটি সরল রেখা বরাবর কাজ করছে না এই রেখাটা, এই ভেক্টরটা একটা সরল রেখা বরাবর তো কাজ করছে। যে ভেক্টর একটি সরল রেখা বরাবর কাজ করে বা একটি রেখা বরাবর কাজ করে, তখন তাকে বলা হয় প্রয়োগ রেখা। লাইন অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে? হয়েছে? আগে ছিল লাইন অফ পয়েন্ট, এবারে আসলো লাইন অফ অ্যাপ্লিকেশন। ও সরি, এটা উদাহরণ দেওয়া হয়নি, একটা উদাহরণ দিতে হবে। গিয়ে দড়ি টানাটানি খেলেছো নিশ্চয়ই কোনোদিন না কোনোদিন। যখন তোমার বন্ধুরা ওদিক থেকে দড়ি টানছে আর তুমি এদিক থেকে দড়ি টানছো, ঠিক আছে? মিডিলে ফোর্স জিরো, ঠিক আছে? তো দুদিকে টান টান বল, ওই টান টান বলটা কোন দিকে কাজ করে? দড়ি বরাবর না? তুমি ধরো একটা, এই দেখো, এটা আমার দড়ি, এটা ধরে নাও দড়ি, আমি এদিক থেকেও টানছি, এদিক থেকেও টানছি, দুদিকে টানছি, আমার দু হাত দিয়ে দুদিকে টানছি। তো আমার বলটা কোনখানে কাজ করছে? এই বরাবর না? এরই সাথে সরলরেখা বরাবর কাজ করছে না? এই রেখা বরাবর কাজ করছে না?
ঠিক একইভাবে এই ভেক্টরটাও এই রেখা বরাবর কাজ করছে। একই একটা সরল রেখা বরাবর যে ভেক্টর কাজ করে তখন তাকে বলা হয় প্রয়োগ রেখা। ঠিক আছে, মুছছি। এরপরে কি আসবো, এরপরে আসবো ফ্রি ভেক্টর। ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টর। ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টর কি বাবু? ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টর কি? ত্রিমাত্রিক দেশে অবস্থিত কোন সংস্থার উপর যখন কোনো বল বা কোনো ভেক্টর প্রযুক্ত করা হয় তখন ওই ওই যে সংস্থার উপর ওই সংস্থার, ঠিক আছে, মান ওই সংস্থার ভেক্টরের মান এবং দিক পরিবর্তন না করে যদি ওই ভেক্টরের স্থান পরিবর্তন করা হয়, আর স্থান পরিবর্তন করার ফলে যদি ওই ভেক্টরের মান বা দিকের কোন রূপ পরিবর্তন না হয় তখন তাকে বলা হয় ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টর। কি জিনিস আরেকবার বলছি, ঠিক আছে? ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টরকে ত্রিমাত্রিক তলদেশে অবস্থিত কোনো দুটি ভেক্টর বা কোনো একটি ভেক্টরের উপর ভেক্টরের যদি স্থান পরিবর্তন করা হয়, স্থান পরিবর্তন করার ফলে যদি ওই ভেক্টরের মান আর দিক যদি কোনো রূপ পরিবর্তন হয় না তখন তাকেই বলা হয় স্বাধীন ভেক্টর। কেন ফ্রি নাম দেওয়া হয়েছে? কারণ এটা কোনো জায়গায় বাঁধা নয়, ঠিক আছে, তাই জন্য একে বলা হয় ফ্রি ভেক্টর। তো চলো উদাহরণ দিচ্ছি। ধরো একটা গাড়ি আছে, তো গাড়িতে, ওকে দিচ্ছি, ধরো এই গাড়ির তোমার পেট্রোল শেষ হয়ে গেছে বা ডিজেল শেষ হয়ে গেছে, ঠিক আছে, তো তুমি কি করবে? তুমি ধরো এইখান থেকে একটা দড়ি বাঁধলে, আবার এইখান থেকে একটা দড়ি বাঁধলে, টান দিলে, এখানে ও দিয়ে দিলাম, এটা পি দিয়ে দিলাম, কিউ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নাম। তো চলো ওপি বরাবর টানছো, সরি, ও কিউ বরাবর টানছো, পি আর বরাবর টানছো, টানছো তো? ধরো এটা 50 নিউটন বল, এটা 50 নিউটন বল, দুজনের ও কিউ বরাবর যখন ও কিউ আর পি আর এই দুটো তো দিক একই আছে, দিক তো একই আছে, আবার বলছে যে 50 নিউটন, মানও একই আছে, দিকও একই আছে, তো কিটা পরিবর্তন আছে? পজিশন। কি পরিবর্তন আছে? স্থান পরিবর্তন আছে, পজিশন পরিবর্তন আছে। এই দেখো পজিশন পরিবর্তন। ধরো আমি একটা ধরলাম, ধরো এই ভেক্টরটা পি আর আছে, তো এই ভেক্টরটাকে যখন আমি পজিশন চেঞ্জ করব, তার পজিশন চেঞ্জ করার পরেও যদি ভেক্টরটির কোনো রূপ পরিবর্তন বলতে মান আর দিকের কোনো রূপ পরিবর্তন না হয় তখন তাকে বলা হয় ফ্রি ভেক্টর। এটা তো স্বাধীন স্বাধীন আছে, তো একটা যে কোনো একটা জায়গার মধ্যে তো বাধা নেই, আমি এখানেও লাগাতে পারি, আবার এখানেও লাগিয়ে দিতে পারি, এখানেও লাগিয়ে দিতে পারি, এখানেও লাগাতে পারি, স্বাধীন আছে, তো এই জন্য এর নাম স্বাধীন ভেক্টর। তো চলো উদাহরণ দিলাম, বুঝে নিও, হয়েছে? মুছছি। এরপরে আসবো, এরপরে কি আসবো? এটা 3 নম্বর হলো না, ইকুয়াল ভেক্টর আসবো 4 নম্বর। ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর খুবই সোজা। যে ভেক্টরের মান ও দিক সমান তাকে বলে ইকুয়াল ভেক্টর, যে ভেক্টরের মান ও দিক সমান তাকে বলে ইকুয়াল ভেক্টর। এবি ভেক্টর সমান 5 আই ক্যাপ ধরলাম, বিসি ধরলাম 5 আই ক্যাপ, অতএব বলা যেতে পারে এবি ভেক্টর সমান বিসি ভেক্টর। যে ভেক্টরের মান ও দিক একই তাকে বলা হয় ইকুয়াল ভেক্টর। দেখে নাও, হয়েছে? আচ্ছা, এরপরে আসবো অপোজিট ভেক্টর, বিপরীত ভেক্টর। যে ভেক্টরের মান একই, যে ভেক্টরের মান একই কিন্তু ডিরেকশন অপোজিট। কি বললাম? যে ভেক্টরের মান একই কিন্তু ডিরেকশন অপোজিট, যে ভেক্টরের মান একই কিন্তু ডিরেকশন অপোজিট তাকে বলা হয় অপোজিট ভেক্টর। যে ভেক্টরের মান একই কিন্তু ডিরেকশন আলাদা তখন তাকে বলা হয় বিপরীত ভেক্টর। দেখো
মান তো একই ভাই, মান তো একই, কিন্তু ডিরেকশন দেখো, এ থেকে বি এর দিকে, এটা বি থেকে এর দিকে, তখন তাকে বলা হয় অপোজিট ভেক্টর। দেখে নাও, হয়েছে মুচ্ছি। হ্যাঁ, এরপরে আসবো একরেখীয় ভেক্টর। এগুলো তো বাবু কিছু নেই, ঠিক আছে। একরেখীয় ভেক্টর কি, যে ভেক্টর একটি সরল রেখা বরাবর বা সমান্তরাল রেখা বরাবর একই দিকে বা বিপরীত দিকে, দিকের কোনো দেখবো না আমি, একই দিকে বা বিপরীত দিকে অবস্থান করে, তখন তাকে বলা হয় একরেখীয় ভেক্টর। দেখো, এ দিলাম, বি দিলাম, সি দিলাম, ডি দিলাম, এ থেকে বি এর দিকে দিকে যাচ্ছে, এ থেকে বি থেকে সি এর দিকে দিকে যাচ্ছে, সি থেকে ডি এর দিকে দিকে যাচ্ছে। দাও, তো দেখো সংজ্ঞা অনুযায়ী বললাম, যেসব রেখা, যেসব ভেক্টর একই রেখা বরাবর একই দিকে, একই দিকে বা বিপরীত দিকে, একই দিকে বা বিপরীত দিকে, একই দিকে বা বিপরীত দিকে অবস্থান করে, তখন তাকে বলা হয় একরেখীয় ভেক্টর। তখন কি বললাম, তখন তাকে বলা হয় একরেখীয় ভেক্টর। হলো, মুচ্ছি। একরেখীয় ভেক্টর হলো, এরপরে আসবে একতলীয় ভেক্টর। কোপ্লেনার ভেক্টর। আগে জানতে হবে তল কি বা প্লেন কি। প্লেন হচ্ছে, তুমি যে ডিভাইসটা এখন ভিডিওটা দেখছো সেটা একটা প্লেন বা তল। তোমার বাড়ির দেওয়াল, সেটা একটা তল। তোমার খাতার পৃষ্ঠা A4 পেজ, সেটা একটা তল। ওই তলের ওপর, ওই তলের ওপর সীমাবদ্ধ ভেক্টর গুলোকে, এক বা একাধিক ভেক্টর যদি ওই তলের মধ্যে সীমাবদ্ধ থাকে, সে দিক আলাদা হতে পারে, এদিক সেদিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যাই দিক হতে পারে, দিক একই না হলে চলবে। ওই তলের মধ্যে দিক আর মান একই না হলেও চলবে। মোটামুটি আমার মূল বক্তব্য, ওই তলের মধ্যে অবস্থান হতে হবে, দিলে তাকে বলবো একতলীয় ভেক্টর। যেমন তোমার চোখের সামনে উদাহরণ, আইপিএল এর সিজন শেষ হলো এক্ষুনি, তো একটা দুটো টিমের যখন প্লেয়ার খেলে, তখন তো একটা তলের মধ্যে অবস্থান করে বা একটা মাঠের মধ্যেই তো থাকে। সে প্লেয়ারের পজিশন অন্য হতে পারে। মাঠে, একটা মাঠে প্লেয়ারের অবস্থান, প্লেয়ার 1 এখানে আছে, প্লেয়ার 2 এখানে আছে, প্লেয়ার 3 অবস্থান আছে, মাঠেই তো আছে না তারা। জলজান্ত উদাহরণ। তো চলো, একতলীয় ভেক্টর হলো। হলো, এরপরে যেটা মেন জিনিস, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কি? ইউনিট ভেক্টর, ইউনিট বা একক, নাম শুনে মনে হচ্ছে যে ভেক্টরটার মান কত হবে 1। যেসব ভেক্টরের মান 1 তাকে বলা হয় ইউনিট ভেক্টর। খুবই সহজ ভাষায়, যেসব ভেক্টরের মান 1 তাকেই বলা হয় ইউনিট ভেক্টর। উদাহরণ ধরো, বি ভেক্টর দেওয়া আছে 4i ক্যাপ, 4i ক্যাপ দেওয়া আছে, ঠিক আছে। তো এটাকে আমাকে ইউনিট ভেক্টর বানাতে হবে। ইউনিট ভেক্টর বানাতে গেলে কি করব? ইউনিট ভেক্টরে বললাম না, ইউনিট ভেক্টরে মানটা এক হবে কিন্তু দিক অবশ্যই থাকবে। কি বললাম? মানটা এক হবে কিন্তু দিক অবশ্যই থাকতে হবেই। আই ক্যাপ হতে পারে, জে ক্যাপ হতে পারে, 1i ক্যাপ, 1j ক্যাপ, 1k ক্যাপ, যাই খুশি হতে পারে, 1 মিটার পূর্ব দিকে, 1 মিটার দক্ষিণ দিকে, যাই হতে পারে, মান থাকবে না, মান এক হবে কিন্তু দিকটা অবশ্যই থাকবে। ভেক্টরের মান 4i ক্যাপ, ঠিক আছে, সরি, ভেক্টরটা হলো 4i ক্যাপ। তো এখানে মান বের করতে বলেছি, এরকম কি করবে তুমি? চট করে ম্যাগনিটিউড ফেলে দিবে, মানে মড ফেলে দিবে, কি দাঁড়াবে? 4। 4 দাঁড়ালো। তো আমি ইউনিট ভেক্টর বের করব। ইউনিট ভেক্টরকে সবসময় ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। এই মাথা, এটা টুপি, এটা টুপি বা ক্যাপ, এটাকে বলা হয় টুপি বা ক্যাপ, এটাকে ইউনিট ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তো চলো, এটা মানেই তোমাকে বলছে ইউনিট ভেক্টর প্রকাশ করতে। তুমি কি করবে? এই দুটোকে দিয়ে তুমি ইউনিট ভেক্টর প্রকাশ করবে। তুমি কি করবে? চট করে ধরো আমি এইটা উপরে বসালাম, বাই ভাগ করব তার মান দিয়ে, 4i ক্যাপ বাই 4, কি দাঁড়ালো? আই ক্যাপ দাঁড়ালো তো, 1i ক্যাপ দাঁড়ালো তো, মানে কি? মানটা এক, দিক আই ক্যাপ। তো মানে কি দাঁড়াচ্ছে? যে ভেক্টরের মান এক তাকে বলা হয় ইউনিট ভেক্টর। তো আই ক্যাপ ইউনিট ভেক্টর হলো। তো কি করলাম আমি?
যে মূল ভেক্টরটা আছে তাকে তার পরম মান দিয়ে ভাগ করে দিলাম। পরম মান মানে কি না স্যার, এই মানটা ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিলাম, ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলাম। তার মানে এটাকে লেখা যেতে পারে, এটাকে তো আমি এটা লিখতে পারি, বি সমান লিখতে পারি তো এইটা ভি ভেক্টর তো লেখা যেতে পারে। তো আমার কি দাঁড়ালো, এটা ক্যাব হবে, সরি এটা ক্যাব হবে। হলো হলো এটা দাঁড়াবে মূল ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করতে হবে, তখন দাঁড়াবে কি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। হলো, দেখে নাও বাবু, দেখে নাও। এরপরে আসবো সমবিন্দু ভেক্টর। সমবিন্দু ভেক্টর কি, যেসব ভেক্টরে প্রয়োগ রেখাগুলি, যেসব ভেক্টরে প্রয়োগ রেখাগুলি একটি কমন বা একটি কমন বিন্দুর মধ্যে, একটি সাধারণ বিন্দুর মধ্যে দিয়ে যাবে, তখন তাকে বলা হয় সমবিন্দু বা সমবিন্দু ভেক্টর। তো চলো দেখাচ্ছি প্রয়োগ রেখা এ বি, একটু আগে দেখিয়েছি বাবু। ধরো এটা সিডি, এটা ও, তো কি দাঁড়ালো, ও দাঁড়ালো তো, এটা হচ্ছে সমবিন্দু, এই জায়গাটা হচ্ছে সমবিন্দু। তা বাদেও তুমি একটা উদাহরণ দিতে পারি। ও এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এটা সমবিন্দু। তিনটা ভেক্টর একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, তাকে বলা হয় সমবিন্দু। ধরো একটা তুমি তাঁবু খাটিয়েছো, তাঁবুর একদম চূড়াতে তোমার সমস্ত টান বল ওখানে জমা থাকে না, একই তো জিনিস। এই ও থেকে বিস্তারিত হয়েছে, ও থেকে বিস্তারিত হয়েছে। হলো, দেখে নাও যেসব ভেক্টরের প্রয়োগ বিন্দু একটি সাধারণ রেখার মধ্যে দিয়ে যাবে, তখন তাকে বলা হয় সমবিন্দু রেখা। বুঝছি, দেখে নাও বাবু, দেখে নাও। তো এরপর আসছি, দেখে নাও। এরপর যেটা হবে যোগ বা বিয়োগ, কার 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 মধ্যে, স্কেলার আর ভেক্টর, এই দুটোর মধ্যে যোগ বা বিয়োগ করবো। স্কেলার রাশির মধ্যে যোগ কিরকম হবে, স্কেলার রাশির যোগ সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে চলবে, স্কেলার রাশির যোগ সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে চলবে। কারণ স্কেলার রাশির শুধুমাত্র মান থাকে, দিক থাকে না, তাই কি হবে, স্কেলার রাশি শুধুমাত্র সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে যোগ বা বিয়োগ হবে। আর ভেক্টর রাশির যোগ বা বিয়োগ সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে হবে না, তাদের জন্য প্রয়োজন গাণিতিক প্রসেস বা জ্যামিতিক প্রসেস। ঠিক আছে, জিওমেট্রিক্যাল মেথড বা অ্যানালাইটিক্যাল মেথড। ঠিক আছে, কারণ ওই ভেক্টরের মানও আছে, দিকও আছে, কার, এই ভেক্টরের না, এই ভেক্টরের মান আছে প্লাস দিক আছে, তাই এদের যোগ বিয়োগ সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে হবে না। কোন নিয়ম অনুসারে হবে, গাণিতিক মেথড বা জ্যামিতিক মেথড। ঠিক আছে, বুঝছি, হলো, দেখে নিয়েছো। এরপর আমরা যে টপিকে আসবো, স্কেলার বা স্কেলার ও ভেক্টরের সংযোজন। স্কেলার ও ভেক্টরের সংযোজন কিরকম হবে, স্কেলারের সংযোজন কেমন করে হয় না, দেখে নাও, এর শুধু কি আছে বাবু, মান আছে তো, দিক নেই,
মান আছে দিকও আছে, তো এর যেহেতু দিক নেই শুধুমাত্র মান আছে, তাহলে কি হবে এর যোগ বা সংযোজন বা বিয়োজন বা বিয়োগ কোন নিয়ম অনুসারে হবে? সাধারণ বীজগণিত নিয়ম, যেভাবে তুমি যোগ করো 2 + 2 4, সেভাবেই তুমি স্কেলারে যোগ করবে। ঠিক আছে, সাধারণ নিয়ম অনুসারে, সাধারণ বীজগণিত, কোনো জটিলতা নেই, সাধারণ নিয়ম অনুসারে তুমি যোগ বিয়োগ করবে। ঠিক আছে, আর ভেক্টরের ক্ষেত্রেই সমস্যা আছে। তো আমি বলেছি এই চ্যাপ্টার সম্বন্ধে আমরা ভেক্টর সম্বন্ধে বেশি করে জানবো, স্কেলার সম্বন্ধে ঠিকঠাক ভাবে আইডিয়া নিয়েছি, ঠিকঠাক ভাবে না আইডিয়া নিয়েছি, কিন্তু এতটা ডিটেলসে জানবো না। স্কেলারে আর কিছু নেই বাবু, ভেক্টরের সংযোজন। তো কোন নিয়ম অনুসারে হবে? ভেক্টরের সংযোজন হবে সাধারণ নিয়ম অনুসারে হবে না। কোন নিয়ম অনুসারে হবে? দুটো প্রসেসে হবে। অ্যানালিটিক্যাল মেথড, আর একটা কোন হবে? জিওমেট্রিক্যাল মেথড। হলো, এই দুটো পদ্ধতি হবে। কোন কোন দুটো হবে? জ্যামিতিক পদ্ধতি এবং গাণিতিক পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে ভেক্টরের সংযোগ নিয়ম হবে। কারণ এর মানও আছে দিকও আছে, শুধুমাত্র মান থাকলে আমরা সাধারণ বীজগণিতিক নিয়ম লাগিয়ে যোগ বিয়োগ করে বের করে দিতাম, এর মানও আছে দিকও আছে, তো এই দুটো পদ্ধতি হবে। তো চলো, আরো ডিটেলসে আছে বাবু, শুধু এই দুটো পদ্ধতি জানলে হবে না, আরো আছে। ভেক্টরের ত্রিভুজ সূত্র আছে, সামান্তরিক সূত্র আছে। তো চলো সেগুলো আস্তে আস্তে করে জানি, মুছে দিচ্ছি।